প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময় সবাই ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমরা এখন আমাদের রসায়নের ক্লাসে চলে যাব। এখন আমরা প্রজেক্টের মাধ্যমে ক্লাস উপস্থাপন করব। আজকে আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, Section 1 Physical and Inorganic Chemistry, Lesson 1 Atomic Structure and Chemical Bond. আজকে আমরা প্রথম অধ্যায়ে 1.7, 1.8 এবং 1.9 আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে আসতেছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক ক্যাটায়ন এবং ঋণাত্মক অ্যানায়ন সমূহের মধ্যে যে আকর্ষণ বল দ্বারা দ্রব্যের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে আমরা এখানে আয়নিক বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে আবার বলতেছি, আয়নিক বন্ধন দুটি পরমাণু যখন কাছাকাছি আসে তখন লিথিয়াম পরমাণু তার যোজিত স্তরে একটি ইলেকট্রন ফ্লোরিন পরমাণুকে দান করে এবং ফ্লোরিন সেই দানকৃত ইলেকট্রনটি গ্রহণ করে যথাক্রমে লিথিয়াম আয়ন ও ফ্লোরিন আয়নে পরিণত হয় এবং দুটি আয়ন যুক্ত হয়ে লিথিয়াম ফ্লোরাইড যৌগে পরিণত হয়। তাহলে আমরা লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন দেখি। প্রথমে লিথিয়াম দ্বিতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন দান করেছে এবং ফ্লোরিন এই দানকৃত ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক লিথিয়াম ক্যাটায়ন এবং ফ্লোরিন অ্যানায়ন গঠনের মাধ্যমে লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করেছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এরপর আমাদের সমযোজী বন্ধন। সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস। কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং নিয়নের আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এগুলো সবই অধাতু। অধাতুর সাথে বন্ধন গঠনের সময় নিয়নের যৌগিকতা স্তরে স্থায়ী অষ্ট গঠনের জন্য অথবা হিলিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস গঠনের জন্য কার্বনের 4টি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন প্রয়োজন। নাইট্রোজেনের 3টি ইলেকট্রন গ্রহণ বা 5টি ইলেকট্রন বর্জন প্রয়োজন। ফ্লোরিনের 7টি ইলেকট্রন বর্জন বা 1টি ইলেকট্রন গ্রহণ প্রয়োজন। অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ একমাত্র ধাতুর সাথে বন্ধন গঠনের সময়। অধাতু বন্ধন গঠনের ক্ষেত্রে কি ঘটবে? কোন মৌলের পক্ষে এত অধিক সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন সম্ভব নয়, কারণ এর জন্য অধিক পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, যা যে কোনো মৌলের ক্ষমতার বাইরে। তাহলে আমরা এখন দেখি ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে অনুগঠনের ক্ষেত্রে কি ঘটবে। তাহলে ক্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস দেখি। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে একটি ইলেকট্রন অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন। তাহলে উভয় ক্লোরিন পরমাণু উভয়ের মধ্যে একটি করে ইলেকট্রন শেয়ার মাধ্যমে তারা অষ্টক পূরণ করার মাধ্যমে তারা সমযোজী যৌগ গঠন করবে। তাহলে আমরা পানি অণু গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পারি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস 2, 6। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস 1। নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য অক্সিজেনের সর্বশেষ বহিস্থ স্তরে 2টি ইলেকট্রন প্রয়োজন। সে কারণে দুটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন অক্সিজেনের যোজিত স্তরে 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করে অক্সিজেন অষ্টক ও হাইড্রোজেনের 2 এর বিন্যাস লাভ করবে। যোজিত স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু গঠন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের
সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে এই হাইড্রোজেনের বেজোর ইলেকট্রন এবং ক্লোরিনের যে একটি বেজোর ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অরবিটাল, এস অরবিটাল এবং পি অরবিটাল। এস অরবিটাল এবং পি অরবিটাল হাইব্রিডাইজেশন হয়ে নতুন অরবিটাল গঠন করে। তাহলে এখন আমরা আলোচনা করব সিগমা বন্ধন। সিগমা বন্ধন কাকে বলে? কোন রাসায়নিক প্রক্রিয়ায় দুটি অরবিটালের সামনাসামনি অধিগ্রহণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটো পি অরবিটাল সামনাসামনি অধিগ্রহণের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধন অথবা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। পাই বন্ধন কোন রাসায়নিক বিক্রিয়ায় দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। তাহলে আমরা এখানে বিভিন্ন পাই বন্ধন দেখতে পাচ্ছি। পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন রাসায়নিক বন্ধন গঠনকালে কোনো পরমাণু বা আয়ন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সমভাবে শেয়ার করে পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে সন্নিবেশ বন্ধন বলে। তাহলে আমরা এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ক্রস চিহ্ন হাইড্রোজেনের ইলেকট্রন নির্দেশ করতেছে এবং বৃত্ত বা ফুটা চিহ্ন নাইট্রোজেনের ইলেকট্রন নির্দেশ করতেছে। তাহলে অ্যামোনিয়াম আয়ন যৌগ গঠনের সময় হাইড্রোজেন আয়ন নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন শেয়ার মাধ্যমে অ্যামোনিয়াম গঠন করে। আমরা এই সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্নের মাধ্যমে দেখাতে পারি। ধাতব বন্ধন ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। তোমরা কপার তার, অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়ামের তৈরি দরজা জানালা, লোহা, জিঙ্ক ধাতুর প্রলেপযুক্ত ডেউটিন, বিভিন্ন ধরনের কৌটা দেখে থাকো। এদের পরমাণুগুলো কিন্তু অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না, আবার নিজেদের মধ্যে দ্বিপরমাণু বা ত্রিপরমাণু অবস্থায় থাকে না। স্ব-স্ব মৌলের পরমাণুসমূহ একত্রে পাশাপাশি অবস্থান করে। তাহলে পূর্বেই লক্ষ্য করেছো সকল ধাতুরই শেষ শক্তি স্তরে সঙ্গে ইলেকট্রন থাকে। পর্যায় সারণীর একই পর্যায়ে অন্যান্য মৌলের তুলনায় একই মৌলসমূহের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল কম থাকে। তাই ধাতব ক্লাসে এই ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথ থেকে বের হয়ে সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাচল করে। বিমুক্ত ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, বরঞ্চ সমগ্র ধাতব খণ্ডে হয়ে যায়। ইলেকট্রন হারিয়ে ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হয়ে এক ত্রিমাত্রিক ক্লাসে অবস্থান করে। এক ইলেকট্রন সাগরে ধাতব আয়নগুলো নিয়োজিত আছে বলে মনে করা হয়। এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে ধাতব খণ্ডে উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা, নমনীয়তা, ঘাত সহতা প্রভৃতি বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তাহলে আমরা অ্যামোনিয়াম আয়নের রাসায়নিক বন্ধন দেখতে পারি। তাহলে আমরা দেখব স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে চারটি হাইড্রোজেন পরমাণু, একটি কার্বন পরমাণু, চারটি নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে শেয়ার করে মিথেন তৈরি করে।
তাহলে আমরা এখন আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়। তাই নিউক্লিয়াস থেকে দূরে স্তরগুলোকে k l m n o p ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা একে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। প্রধান স্তরের মধ্যে ইলেকট্রন বৃত্তাকার বা উপবৃত্তাকার পথ থাকে। এই l এর মান n-1 হলে আধারটি উপবৃত্ত হবে। এতে বিভিন্ন ধরনের উপস্তর s p d e থাকে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান 0 সহ +-l পর্যন্ত হতে পারে। এই সূত্র হচ্ছে m = l+1। স্পিন কোয়ান্টাম সংখ্যা একে s দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা অরবিটালের জন্য s এর মান +r অথবা -r ইহা ঘূর্ণনের দিক নির্দেশ করে। তাহলে l এর মান যদি 1 হয়, l এর মান যদি 0 হয় তাহলে উপস্তর হবে s অরবিটাল। অরবিটালের সংখ্যা একটি। যদি l এর মান 1 হয় তাহলে উপস্তর হচ্ছে p অরবিটাল। এর অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি। l এর মান 2 হলে উপস্তর হলো d অরবিটাল বা d ফিউজ। এর অরবিটাল সংখ্যা 5টি। l এর মান 3 হলে f, এর উপস্তর হচ্ছে f, এর অরবিটাল সংখ্যা হচ্ছে 7টি। তাহলে আমরা এখানে একটু উদাহরণ দেখতে পারি। তাহলে যদি n1 হয় তাহলে l হবে 0, m এবং 0 হবে s এর মান +r এবং -r। তাহলে মোট ইলেকট্রন এখানে দুটো থাকতে পারবে। তাহলে আমরা কয়েকটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখতে পারি। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে 2n² সূত্র অনুসারে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি এবং পঞ্চম কক্ষপথে সর্বোচ্চ 50টি ইলেকট্রন ধারণ করতে পারে। অরবিট এবং অরবিটাল মধ্যে পার্থক্য। অরবিটের উৎস হচ্ছে বোর পরমাণু মডেল, অরবিটালের উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। অরবিট কি প্রধান কক্ষপথে ইলেকট্রনের আবর্তন, আর অরবিটাল হচ্ছে সর্বাধিক সম্ভব অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন হয়। শক্তি ক্রম অনুসারে 1 2 3 4 5 হতে পারে। অরবিটালে উপস্থিত অরবিটাল সম শক্তি সমান। s উপস্তরে px py z অরবিটাল ত্রয়ে শক্তি একই। অরবিট সমূহ k শেল, l শেল, m শেল, n শেল ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অরবিটকে s p d f ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল গোলক বা ডাম্বেল আকৃতির হয়ে থাকে। অরবিট সাধারণত গোলাকার। বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। এই করোনাকালীন সময়ে সবাই বাসা থাকবে, বিনা প্রয়োজনে বাইরে বের হবে না, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে।